সলিমুল্লাহ খান সাহেব কিন্তু অত্যন্ত একজন মানে নামিদামি লোক, তার প্রত্যেকটা বক্তব্য তার এবং দেশপ্রেমিক একটি মানুষ, দেশ বরেণ্য একটি মানুষ, তার মতো লোক যখন এটার প্রতিবাদ করে তো বুঝতে হবে যে উনি নিজেকে খুবই ছোট মনে করেছেন, নিজেকে খুব অপমানিত করেছেন। তাদের সামনে রেখেই ফটো সেশন করানো উচিত ছিল। তাদেরকে অপমান করানোর কোনো, আমি মনে করি এটা উদ্ধত্ত এবং এটা তাদের প্রতি একটা মানে অবিচার করা হয়েছে। এটা তা করা উচিত হয়নি। তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া উচিত। সম্মানিত ব্যক্তিরা সম্মান পাবে। সম্মানিত ব্যক্তিদের যদি আপনি অসম্মানিত করেন তাহলে তো এই জাতি অসম্মানিত হবে। তো তাদেরকে অবমূল্যায়ন করার কোনো অধিকার আমাদের নেই। বাংলা একাডেমির পুরস্কার নিয়ে তোড়পাড় হয়েছে মিডিয়াতে। পুরস্কার প্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটো সেশন করা হয়েছে। পুরস্কার দেওয়ার পর তো বেইজ্জতি করেছে এমন মন্তব্য করলেন সলিমুল্লাহ খান। আপনার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? হ্যাঁ, বাংলা একাডেমির আজীবন সদস্য আমি, তো আমিও আমন্ত্রিত হয়েছিলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য, যদিও যেতে পারিনি আমার অনেক দাপ্তরিক কাজের জন্য। কিন্তু শুনেছি অনেক কথাই যে যারা এই বাংলা একাডেমির পুরস্কার পদক পেয়েছেন তারা কিন্তু সবাই দেশ বরেণ্য, এক একজন আমি মনে করি যে মনীষী এক একজন, তারা তো পুরস্কার যোগ্য। যদিও এদের মধ্যে কিছু আওয়ামী ঘরানার লোক পুরস্কার পেয়ে গেছে, তারপর তো তারা পুরস্কার পেয়েছে, তাদেরকে অনেক যাচাই বাছাই করে তাদের পুরস্কার তাদের দেয়া হয়েছে। এখন যখন তারা পুরস্কার গ্রহণ করেছেন, পুরস্কার নেওয়ার পরে সব আমি যে বিভিন্ন বাচসাস পদক পেয়েছি বা বিভিন্ন পদক পেয়েছি, একটা ফটো সেশন তো হয়, কিন্তু পিছনে দাঁড়িয়ে যারা প্রধান অতিথি বা অতিথি থাকে তাদের পিছনে দাঁড়িয়ে সেই সম্মানিত ব্যক্তিগণ কেন পুরস্কার নেবেন, ফটো সেশন কেন করবেন? তাদের তো প্রথম সারিতে বসে রেখে তাদেরকে মানে ফটো সেশন করতে হবে, এটাই তো নিয়ম। আমি তো অনেক ফটো অনুষ্ঠানে গিয়েছি, 21শে পদকের অনুষ্ঠানে গিয়েছি, তারপরে বাংলা একাডেমির, যেহেতু আমি আজীবন সদস্য, বাংলা একাডেমির অনেক অনুষ্ঠানে গিয়েছি। যদিও ফ্যাসিস্ট হাসিনা যখন যেতেন তখন আমি যেতাম না, এটা আমার ছিল প্রতিবাদ। কিন্তু এইভাবে তো তাদের অসম্মানিত করার কোনো মানে কারণ নেই, কোনো প্রয়োজন নেই। আর আমার মনে হয় এটা যে সলিমুল্লাহ খান সাহেব যেটা বলেছে, সলিমুল্লাহ খান সাহেব কিন্তু অত্যন্ত একজন মানে নামিদামি লোক, তার প্রত্যেকটা বক্তব্য তার এবং দেশপ্রেমিক একটি মানুষ, দেশ বরেণ্য একটি মানুষ, তার মতো লোক যখন এটার প্রতিবাদ করে তো বুঝতে হবে যে উনি নিজেকে খুবই ছোট মনে করেছেন, নিজেকে খুব অপমানিত করেছেন। তাদের সামনে রেখেই ফটো সেশন করানো উচিত ছিল। তাদেরকে অপমান করানোর কোনো, আমি মনে করি এটা উদ্ধত্ত এবং এটা তাদের প্রতি একটা মানে অবিচার করা হয়েছে। এটা তা করা উচিত হয়নি। তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া উচিত। সম্মানিত ব্যক্তিরা সম্মান পাবে। সম্মানিত ব্যক্তিদের যদি আপনি অসম্মানিত করেন তাহলে তো এই জাতি অসম্মানিত হবে। আর বাংলা একাডেমির পদক পাওয়াতে একটা বড় ব্যাপার, কারণ 21শে ভাষা আন্দোলনের শহীদ হয়েছে যারা, যে সালাম, রফিক, বরকত, জব্বর, এদের সেই মানে আত্মার যে তাদের যে স্মরণ করা, সেই স্মরণ করার মাধ্যমেই তো সেই যারা বাংলা সাহিত্যে অনেক গুণবাচক পরিবর্তন আনছে তারাই তো এই পদকটা পায়, পদকের যোগ্য। তো তাদেরকে অবমূল্যায়ন করার কোনো অধিকার আমাদের নেই। আমি মনে করি এই যে তাদেরকে মানে অপদস্থ করা হলো, অপমান করা হলো, এটা তাদেরকে বাংলা একাডেমির পক্ষ থেকে এই গুণীজনদেরকে মানে সরি বলতে হবে, আমরা দুঃখিত এই জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না হয়, এটা বাংলা একাডেমি যারা এই মানে সম্মানিত মহাপরিচালক আছে, চেয়ারম্যান আছে, ডাইরেক্টর আছে, তাদেরকে এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করতে হবে এবং অবিলম্বে সলিমুল্লাহ খান সহ যারা আছেন পদকপ্রাপ্ত তাদেরকে দুঃখিত, এই ধরনের কাজ হবে না, আপনারা আমাদেরকে ক্ষমা করুন, এই কথাটা তাদের বলতে হবে। অন্তত তাদের মানটা, রাগটা তাদের একটু কিছুটা হলেও কমবে বলে আশা করি। স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, রিকশায় করে লাশ নিয়ে যেয়ে ফেলা হয় হাতিরঝিলে। আসলে আমাদের দেশের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, যে আমি দুটো সমস্যার কথা আলী সাহেব আপনাকে বারবার বলেছি, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এছাড়া কিন্তু সব দিক দিয়েই অর্থনৈতিক সেক্টর বলুন, সব কিছুতে কিন্তু আমাদের ইউনূস সাহেবের সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। দ্রব্যমূল্য অনেক কমে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। আপনি দেখেন গুলশানের মতো জায়গায় ছিনতাই হচ্ছে নিয়মিতভাবে, যে গুলশানে এত পুলিশ পাহারা থাকতো, এখন গুলশানে কোনো চেকপোস্ট নেই,
যে কেউ ঢুকতে পারে, স্কুটার, সিএনজি, রিক্সা পর্যন্ত গুলশানে ঢুকছে, যেগুলো ছিল একেবারে নিষিদ্ধ। কোনো পুলিশ নেই, কোনো সার্জেন্ট নেই, বাধা দেওয়ার মতো কেউ নেই। মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি এতই অবনতি হয়েছে যে অনেকে আমাকে বলে যে আপনার সঙ্গে তো ওনাদের খুব ভালো সম্পর্ক আছে, মিডিয়াতে কথা বলেন, আপনি বলুন যে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করা যায়। রিক্সার মধ্যে যে মেয়েটিকে ধর্ষণ করে নেওয়া হলো এবং হাতির জেলে তাকে ফেলা হলো, এরকম কিন্তু অনেক কিছুই ঘটছে, হয়তো সংবাদে আসছে না, কিন্তু এটা তো হইতে দেয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও দক্ষ লোক নিয়োজিত করা উচিত। আর আমি বারবার একজন পুলিশ অফিসারের, জার্জেল পুলিশ অফিসারের সন্তান হয়ে বলছি যে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন দ্রুত। পুলিশ এই যে ছাত্রলীগ, যুবলীগকে পোশাক পরিয়ে দিয়ে পুলিশ বানিয়ে দেওয়া হয়েছে, এরকম পুলিশ দরকার নেই। কিন্তু এখন যে পুলিশ আছে তারা গা বাঁচিয়ে বাঁচিয়ে চলছে। আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন লুকিয়ে থাকেন? বলে আমি রংপুরে, আমার ডিউটি ছিল রংপুরে, সারা জীবন কাটিয়েছি, এখন ঢাকায় এসেছি, ঢাকা আমার খুব ভয় লাগছে। তো এই ভয়গুলো তো পুলিশের দূর করতে হবে। পুলিশকে আরও মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং কোনো দলের লেজুর ভিত্তি না করে পুলিশ শক্তিশালীভাবে ডিউটি করবে। কোনো মানে যেটা আইন প্রয়োগ করতে হবে। এখানে কোনো দয়া পরবশের বা ভয়ের, পুলিশ যদি ভয় পায় তাহলে আমাকে কিভাবে পুলিশ প্রতিরক্ষা দিবে? আমাকে কে রক্ষা করবে? পুলিশ যদি নিজের রক্ষাতে ব্যস্ত থাকে। এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে এবং যারা আইজি আছে, কমিশনার সাহেব আছেন, তাদের উচিত হবে যে পুলিশকে অতি দ্রুত কার্যকর পুলিশ বাহিনী পুরো শহরে, পুরো বাংলাদেশে নিয়োজিত করা এবং পুলিশ বাহিনীর মনোবলকে বাড়ানো, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা। আর প্রশাসন চলে পুলিশ বাহিনী দিয়ে। এখন শহরে যদি পুলিশ বাহিনীর এরকম, পুলিশ আছে, দেখছে গণ্ডগোল হচ্ছে, কিন্তু পুলিশ তার আত্মরক্ষার জন্য দূরে দাঁড়িয়ে থাকছে, এই ধরনের তো হবে না। কারণ পুলিশ যদি এগিয়ে না যায়, পুলিশ যদি একজনকে রক্ষা না করে, তাহলে সে রক্ষিত হবে কীভাবে? তো এটা তো এই ধরনের ধর্ষণ তো চলতেই থাকবে, এই ধরনের হাইজ্যাক তো চলতেই থাকবে। তাহলে ইউনূস সাহেবের সরকারের তো বদনাম হয়ে যাবে। আমরা তো ইউনূস সাহেবকে শক্তিশালী দেখতে চাই। আমরা ইউনূস সাহেবকে আরও দ্রুত, আরও অনেক দিন থাকুক, অনেক বছর থাকুক, এটাই তো আমরা চাই। আমরা চাই দেশ অনেক উন্নতি করুক প্রশাসন। আর প্রশাসনের মধ্যে ঘাপটি মারা যে এখন আওয়ামী লীগের লোকজন আছে, পুলিশের মধ্যে হয়তো অনেকে ঘাটতি মারা রয়েছে না, তো পুলিশ কেন এগিয়ে যায় না? সন্ত্রাস দেখছে, ধর্ষণ দেখছে, হাইজ্যাক দেখছে, পুলিশ নীরবে দাঁড়িয়ে আছে কেন? বাবা, আপনার কি ডিউটি? আপনি বেতন দেন না? আপনি তো বেতন দেন, আপনি কেন আপনার যে কাজ আপনি সেটা কেন? আমার কাছে যদি একজন রোগী আসে, রোগী যদি বড় রোগী, আমি কি আমার চেয়ারে বসে থাকবো? আমি ঝাঁপিয়ে পড়বো রোগীকে বাঁচানোর জন্য। এটাই তো পুলিশের কর্তব্য। তো এই ধরনের এই ধর্ষণ বলুন, ছিনতাই বলুন, এগুলি ঘটতেই থাকবে পুলিশ যদি শক্তিশালী না হয়। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে মানুষ ফুলে খেপে উঠছে, এইভাবে তো চলতে পারে না। আরও দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। ভোটার তালিকার হালনাগাদ তথ্য গ্রহণ শেষ হয়েছে এমনটি শোনা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে অনেকের বাড়িতেই তথ্য সংগ্রহ করার জন্য যায়নি, এমনটি অভিযোগ উঠেছে। আমার বাড়িতেও তো আসেনি আলী সাহেব, আমার বাড়িতেই তো আসেনি, আমার আত্মীয় স্বজনের বাড়ি থেকেও আসেনি। তো ভোটার নাগাদ হালনাগাদ হলো কীভাবে? আমার বাবা মারা গেছে, আমার 3টে ভাই মারা গেছে, তাদের নাম তো ভোটার লিস্ট থেকে বাদ পড়ে নেই। এরকম অনেকের বাসায় যদি আমি শুনি নেই কারো বাসায় গেছে, তো হালনাগাদ কীভাবে হচ্ছে? এই হালনাগাদ তো আরও অনেক দীর্ঘ প্রক্রিয়া, আর আরও অ্যাক্টিভ লোক দিয়ে হালনাগাদ করতে হবে। কাগজে কলমে হালনাগাদ হয়েছে এটা বলে দিলে চলবে না, আসলেই হালনাগাদ করতে হবে। আমি বললাম যে আমার বাস্তবতা যে আমার 3টে ভাই পরপর মারা গেল, তাদের তো ভোটার লিস্টে এখনও নাম আছে, তাদের এই নাম ধরে যদি কেউ ফলস ভোটটি দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে কি নির্বাচনটি নিরপেক্ষ হবে? হবে না। তাহলে ভোটার লিস্টটাকে প্রকৃতপক্ষে হালনাগাদ করতে হবে, এটাই বাস্তবতা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার শীর্ষক সভায় রাজনৈতিক নেতারা এমন দাবি করেন। আপনার প্রতিক্রিয়া কি? আসলে এটা আমি একদম মানতে রাজি না যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে। কোন দিকে নিরপেক্ষতা হারিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার কি বিএনপির পক্ষ টানছে, না জামাতের পক্ষ টানছে, না জাতীয় পার্টির পক্ষ টানছে? কারো পক্ষই তো টানছে না। তারা নীরবে কাজ করে যাচ্ছে। অনেকে কাজ ঠিক মতো করতে পারছে না, অনেকে অদক্ষ, এটা ঠিক, এটা বাস্তবতা। কিন্তু নিরপেক্ষতা হারিয়েছে এটা তো বাস্তবতা না, এটা তো ঠিক নয়। আর কিছু রাজনৈতিক দল এখন নির্বাচনের জন্য যেভাবে ব্যাকুল হয়ে গেছে,
আমি মনে করি এই ব্যাকুলতা তাদের জন্য সর্বনাশ ডেকে আনবে। কারণ 2026 সন হবে বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বছর। কারণ যদি এখন নির্বাচন হয়, যেই দলটি ক্ষমতা যাবে সে কিভাবে এই যে জিএসপি প্লাস সুবিধাটা কেড়ে নেবে ইউরোপীয় ইউনিয়ন, তারপরে আপনার এই যে মানে উন্নয়নশীল দেশের মধ্যে আমরা সামনের বছর পড়ে যাচ্ছি, অনেক ট্যারিফ দিতে হবে, অনেক ট্যাক্স দিতে হবে। তারপর যেই ওষুধটি এখন $60 পাওয়া যায়, সেই ওষুধটি কিনতে হবে $70। এটা কিভাবে সম্ভব হবে সেই সরকারের পক্ষে সেটাকে মেটানো? এটা একমাত্র করতে পারবেন ইউনূস সাহেব, যার সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে। এই বিভিন্ন দলের যারা সরকার প্রধান হতে, মন্ত্রী হতে একেবারে কাপড় চোপড় স্যুট প্যান্ট পরে পর্যন্ত রেডি হয়ে গেছেন, বিভিন্ন কে কোন মন্ত্রণালয়ে নেবেন সেটা পর্যন্ত তারা ঠিক করে ফেলেছেন। কিন্তু তারা 2026 সালে তারা দেশকে চালাবেন কিভাবে? তখন তো এই ব্যর্থতার চরম গ্লানি নিয়ে তাদের এই 5ই আগস্ট আওয়ামী লীগ যেমন পালিয়ে গিয়েছিল, তাদেরকেও ঠিক সেভাবে পালিয়ে যেতে হবে। তখন প্রচুর টাকার মালিক আওয়ামী লীগ, তারা টাকা ছড়িয়ে আবার ক্ষমতায় চলে আসবে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেটা বলে চুপ করে ঢুকে যাবো বাংলাদেশে, সে ঠিকই চুপ করে ঢুকে যাবে বাংলাদেশে। যারা এরকম বলছে তারা বোকার রাজ্যে বাস করছে। দয়া করে এই ধরনের নির্বাচন বলা ত্যাগ করুন। ইউনূস সাহেবের পিছনে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে তার ভুলটার প্রয়োজন হলে ধরিয়ে দিন এবং তার পিছনে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলুন।